তাকওয়া অর্জনের সঙ্গে আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্পর্ক রয়েছে, আর আপনারা দেখছেন তাকওয়ার আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদা, আজকে কিন্তু তোমার বন্ধু জিন ও তোমার মায়াবী পরীর গল্পটা বলতেই হবে। আদরের নাতি ও নাতনির মুখে কথাটা শুনে হোসাইন দাদা বললেন, ঠিক আছে, তোমরা যখন এত করে শুনতে চাও তাহলে বসো, আসো আমার পাশে এসে বসো। এই বলে হোসাইন দাদা বলতে শুরু করলেন। হোসাইন দাদা বললেন, শোনো, আমার বয়স 7 কি 8 বছর। তখন আমার বাবা আমাকে একটা হাফেজিয়া মাদ্রাসায় রেখে আসেন। আমার বাবা মসজিদের ইমাম হওয়ায় ছোট থেকে আমার শিক্ষা দীক্ষা ছিল ইসলামিকভাবে। বাবা আমাকে শিখাতো কোনটা ভালো কোনটা মন্দ। আমাকে অনেক দূরের একটা মাদ্রাসায় রেখে আসা হয়। আমিও মাদ্রাসায় থাকতে শুরু করি। শুরু হয় আমার ইসলামিক শিক্ষা। মাদ্রাসায় ভর্তি হবার কিছুদিনের মধ্যেই আমার বেশ কয়েকজনের সাথে বন্ধুত্ব হয়ে যায়। আমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও মাদ্রাসায় আশপাশটা বেশ সুন্দর হওয়ায় মাঝে মধ্যে ঘুরতাম। এভাবে চলতে থাকে আমার সময়। একদিন মাদ্রাসায় একটা নতুন ছেলে আসে। ছেলেটার নাম মোহাম্মদ সিরাজ। ছেলেটা আমাদের সাথে পড়তো। আমাদের ক্লাস শেষে বিকেলে যখন সবাই খেলাধুলা করতাম তখন দেখতাম ছেলেটা চুপ করে বসে আমাদের খেলা দেখছে। এভাবে একদিন, 2 দিন, 3 দিন চলে যাবার পর একদিন আমি সিরাজের কাছে যাই। সবাই তখন খেলা করছিল। আমি সিরাজের কাছে গিয়ে বলি, আসসালামু আলাইকুম, তোমার নাম কি সিরাজ? আমার কথায় সিরাজ জবাবে বললেন, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আমার নাম মোহাম্মদ সিরাজ, তোমার নাম কি? সিরাজের কথায় আমি বললাম, আমার নাম মোহাম্মদ হোসাইন। আচ্ছা সিরাজ, আমরা রোজ বিকেলে খেলা করি, তুমি বসে বসে দেখো, তুমি আমাদের সাথে খেলো না কেন? সিরাজ বলল, আসলে আমি তো মাদ্রাসায় নতুন, কাউকে সেভাবে চিনি না, এছাড়াও আমার এসব তেমন ভালো লাগে না। সিরাজের এমন কথায় আমি জবাবে বললাম, খেলতে আবার কার না ভালো লাগে, চলো তুমি আমার সাথে খেলবে। কথাটা বলে সিরাজকে নিয়ে সেদিন খেলতে গেলাম। এভাবে বেশ কদিন চলে যাবার পর সিরাজও আমার মধ্যে বেশ ভালো একটা সম্পর্ক হয়। আমরা দুজনেই মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি একসাথে খেলা করতাম। দুজনেই বাড়ি দূরে হওয়ায় আমাদের থাকতে হতো মাদ্রাসায়। আমরা দুজনে রাতে পাশাপাশি ঘুমাতাম অন্য বাচ্চাদের সাথে। এভাবে চলতে থাকে দিন। মাঝে মধ্যে আমার পরিবার থেকে বাবা যেতেন আমার সাথে দেখা করতে। সিরাজের বাবাও আসতো দেখা করতে। এভাবে কেটে যায় আরও 10টা বছর। এই 10 বছরে সবকিছু নর্মালি ছিল। 10 বছর পেরিয়ে যাওয়ায় আমাদের বয়স যখন 17-18, তখন আমরা মাদ্রাসার পড়াশোনার পাশাপাশি দুজনে মিলে রোজ বিকেলে ঘুরতে যেতাম মাদ্রাসার পাশে একটা পাহাড়ে। জায়গাটা খুব সুন্দর। দুজনেই সেখানে গিয়ে সময় কাটাতাম, গল্প করতাম। একদিন সিরাজ বড় হুজুরের কাছে ছুটি নিয়ে বাড়িতে চলে যান। আমি ওকে জিজ্ঞেস করায় ও আমাকে বলেছিল বাবা অসুস্থ, 2-1 দিন থেকে চলে আসবো। 2-1 দিন পর সিরাজ ঠিকই আবার মাদ্রাসায় আসলেন। ও মাদ্রাসার ফেরার 2-3 দিন পর এক বিকেলে দুজনে সেই পাহাড়ে ঘোরাঘুরি করার সময় হঠাৎ খুব সুন্দর একটা মেয়ে সেখানে চলে আসে। মেয়েটা আমাদের কাছে আসতেই আমি বলি, আসসালামু আলাইকুম, আপনি কি আমাদের কিছু বলবেন? হ্যাঁ বলবো তো হোসেন ভাই। মানে আপনি আমার নাম জানলেন কিভাবে? আমার কথায় পেছন থেকে সিরাজ হাসতে হাসতে বলল, আরে বোকা, ও আমার বোন, ওর নাম নূর। সিরাজের কথায় ওর বোনের দিকে তাকিয়ে বললাম, বোন? তোর বোন এখানে আসলো কিভাবে? আমাদের মাদ্রাসার পাশে যে মহিলা মাদ্রাসাটা আছে না, ও সেখানেই মাওলানা লাইনে পড়াশোনা করছে। আমি ওকে বলছি তুই আর আমি দুজনেই এখানে ঘুরতে আসি, তাই ও আসছে তোর আর আমার সাথে দেখা করতে। সিরাজের কথায় আমি নূরকে বললাম, কেমন আছো নূর? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। এই বলে তিনজনই মিলে সেই বিকালটা আড্ডা দিলাম। এরপর থেকে রোজ রোজ আমরা সেই জায়গায় একসাথে ঘুরতাম, বসে গল্প করতাম। একবার হয় কি, এক রাতে আমাদের মাদ্রাসার এক ছাত্রকে জিনে ধরে। ছেলেটা কেমন করছিল আর ভয়ঙ্কর অদ্ভুত আওয়াজ করছিল। ছেলেটার এমন আচরণে আমাদের বড় হুজুর দোয়া কালাম পড়ে সে ছেলেটাকে ঝাড়ফুঁক দিচ্ছেন, কিন্তু ছেলেটার কোনো উপকার হচ্ছে না। এমন অবস্থায় সেই ছেলেটার দিকে এগিয়ে যায় সিরাজ। সিরাজ ছেলেটার কাছে গিয়ে কি জানি পড়ে ফু দেওয়ার সাথে সাথে ছেলেটা সুস্থ হয়ে যায়। ছেলেটাকে সুস্থ হওয়ায় সবাই সিরাজের অনেক সুনাম করতে থাকে। এদিকে আমি সিরাজের কাছে গিয়ে বলি, কিরে তুই কি কবিরাজ নাকি? বড় হুজুর তো পারল না, তুই কেমনে পারলি? আরে আমি দোয়া পড়ে ফোন দিয়েছি, কাজ হয়ে গেছে, এসব বাদ দে তো। সিরাজের কথায় আমিও আর কথা বাড়ালাম না। ভাবলাম এরকম তো হয়, স্বাভাবিক ব্যাপার। এই ঘটনার ঠিক 2 দিন পরে এক রাতের ঘটনা। আমি, সিরাজ ও আমাদের পাশে সিরিয়াল অনুযায়ী বাকি মাদ্রাসার ছাত্ররা ঘুমিয়েছিলেন। সিরাজ আর আমি ভালো বন্ধু হওয়ায় দুজনেই ফ্লোরে পাশাপাশি ঘুমাই। এক রাতে কোনো কারণে আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম ভাঙতেই আমি দেখি সিরাজ বিছানায় নেই। ওকে বিছানায় না দেখে বিষয়টা অন্যভাবে নেইনি, কারণ রাতের বেলা তো অনেকেই বাথরুমে যায়। সিরাজও হয়তো বাথরুমে গেছে, এই ভেবে আমি আবারও ঘুমিয়ে পড়ি। কিন্তু আমার সন্দেহ হয় তার পরের রাতে। আগের রাতের মতো পরের রাতেও সিরাজকে বিছানায় না দেখে মনের মধ্যে সন্দেহ জাগে। আমি রাতে সিরাজকে কিছু না বললেও সকালবেলা ওকে ডাক দিয়ে বলি,
আচ্ছা সিরাজ, একটা কথা বল, গতরাতে রাত 3টা কি 4টা হবে, এই সময় তুই কই গেছিলি? এটা আবার কেমন কথা ভাই? বাথরুমে কি যেতে পারি না? বাথরুমে গেছি। তাই বলে পরপর 2 রাত একই সময় তুই বাথরুমে যাবি? আরে কি শুরু করলি এসব, বাদ দে না। সিরাজের কথা শুনে বোঝা যাচ্ছে ও বিষয়টা এড়িয়ে যেতে চাচ্ছে। ওর এমন ব্যবহারে আমি আর কথা বাড়ালাম না। আমি অপেক্ষা করতে লাগলাম ও আর কখন রাতে উঠে বাইরে যায়। যাই হোক, এভাবে পড়াশোনা ও বিকেলবেলা সেই পাহাড়ে আড্ডা দেয়া এভাবেই কেটে গেল 3টা দিন। 3 দিন পর এক রাতে আমি ও সিরাজ ঘুমিয়েছিলাম। সে রাতে সিরাজ উঠে বাইরে যাওয়ার সময় আমি টের পেয়ে যাই। ওর উঠে যাওয়ার আওয়াজে বুঝতে পারি সিরাজ উঠে যাওয়ার সময় আমি উঠে ওর পিছু নেই। আমি সিরাজের পিছু নিয়ে দেখি ও বাথরুমে না। সিরাজ উঠে সোজা চলে গেল আমাদের মাদ্রাসার পিছনে একটা কাঁঠাল গাছের নিচে। আমি দূর থেকে লুকিয়ে দেখছি সেখানে সিরাজের পাশে সাদা জুব্বা পরা 7 কি 8 ফুট হবে এরকম একটা অবয়ব দাঁড়িয়ে আছে। আমি ওই সাদা জুব্বা পরা অবয়বটার মুখটা দেখতে পাচ্ছিলাম না, কারণ ওনার মুখটা ঢাকা ছিল। আমি আরও খেয়াল করে দেখলাম সিরাজ ওই অবয়বটার সাথে কথা বলছে। বিষয়টা দেখে আমি বেশ অবাকই হই। সিরাজ যেন বুঝতে না পারে সেজন্য ওর আগে গিয়ে আবারও শুয়ে পড়ি। সেই রাতটা আর ভালো মতো ঘুমাতে পারিনি। মনের মধ্যে শুধু কথা ঘুরপাক খাচ্ছিল। সিরাজ ওইটা কার সাথে দেখা করলো? অবয়বটাকে দেখে তো মনে হলো না ওটা মানুষ, মনে হলো ওটা জিন ভূত জাতীয় কিছু একটা হবে। এসব ভাবতে ভাবতে রাতটা পার হয়ে গেল। পরদিন সকালে আমি সিরাজকে কিছু বললাম না। সকালে মাদ্রাসার ক্লাস ও দুপুরে খাবার পর একটু রেস্ট, তারপর আবার ক্লাস। এভাবে সকাল ও দুপুরটা পার করে বিকেলে ফ্রি সময় আমি সিরাজকে নিয়ে সেই পাহাড়ে যাই যেখানে আমরা দুজন রোজ রোজ ঘুরতে যাই। ওখানে যাবার পর আমি সিরাজকে বলি, সিরাজ শোন, তোকে কিছু বলার আছে, তুই কিন্তু মিথ্যা বলবি না। কি কথা বল? তুই রোজ রাতে উঠে কোথায় যাস সত্যি করে বলতো? কই, কোথাও না। সিরাজ, আমি তোকে কাল রাতে দেখেছি তুই মাদ্রাসার পেছনে কার সাথে জানি কথা বলছিস। সিরাজ, আমার মনে তখন থেকে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, উনি কে? ওনাকে তো মানুষ বলে মনে হয়নি। সিরাজ, ওনাকে জিন মনে হয়েছে। তুই কি তাহলে জিনের সাথে দেখা করিস? তুই কি সত্যি আমাকে দেখেছিলি রাতে? হ্যাঁ দেখেছি। সত্যি তো নাকি আমাকে বোকা বানাচ্ছিস? সত্যি দেখেছি, তুই কাঁঠাল গাছের নিচে ওই অবয়বটার সাথে কি জানি কথা বলছিলি। এই কথাটা কাউকে বলেছিস নাকি? না বলিনি, কিন্তু কারণ কি? সিরাজ, তুই খুব ভালো বন্ধু আমার, ছোট থেকেই এই মাদ্রাসায় পড়াশোনা করি। বল আমাকে, উনি কে ছিল? উনি কি জিন? শুধু উনি না, আমি নিজেই একটা জিন। কি মানে কি বলিস? সিরাজ, কথা ঘুরাবি না, মিথ্যা বলিস না, সত্যিটা বল। দেখ, তুই আমার ভালো বন্ধু, আর যেহেতু আমাকে দেখে ফেলেছিস তাহলে তোর কাছে কিছু লুকাবো না। আমি মানুষ না, আমি একটা জিন। আর রাতে আমাকে যার সাথে কথা বলতে দেখেছিস তিনি আমার বাবা। সিরাজের কথায় মাথায় হাত দিয়ে বসে বললাম। এত বছর সিরাজের সাথে থেকেও জানতে পারিনি ও মানুষ না, ও একটা জিন। সিরাজের কথায় ওকে বললাম, তুই জিন হয়ে মানুষদের মাদ্রাসায় কেন? আমার কথার জবাবে সিরাজ বলল, এই মাদ্রাসাটা অনেক ভালো, আর আমার মানুষদের সাথে মিশতে পড়াশোনা করতে ভালো লাগে বলে আমার বাবা এখানে রেখে গেছে আমাকে। আচ্ছা, সেটা না হয় বুঝলাম। সিরাজ, তুই যদি জিন হবি তাহলে তোর বোন নূরও কি? নূরও একটা জিন? মানে তোরা মানুষেরা যাকে পরী বলিস, নূর একটা পরী। কি, নূর পরী? তাই তো বলি, এত সুন্দর কেন? তুই কি রে ভাই, এতদিন আমার সাথে চলাফেরা করলি, একবারও বললি না তুই জিন জাতি? এটা বললে কি হতো? তুই যদি কাউকে বলে দিস তাহলে কি হবে? আর এখানে থাকা হবে না আমার। আরে না বোকা, এমনটা ভাবছিস কেন? আমি কাউকে কিচ্ছু বলবো না, চিন্তা করিস না। আর শোন, রাত বেরোতে তোর হুটহাট করে বের হওয়া হবে না। আমি ছাড়া অন্য কেউ দেখলে কি হতো? আরে বাবা তো আমার কাছে কম আসে, ইদানিং একটু বেশি আসছে। একটা কারণ আছে। কি কারণ? আমার বোনের বিয়ে। বোনের বিয়ে সম্পর্কে বলতে আমার বাবা ইদানিং বেশি আসে আমার কাছে। তোর বোন মানে নূরের বিয়ে? না, আমার তো 2টা বোন। আমার বড় একটা বোন, তারপর আমি, আমার ছোট নূর, আমার সেই বড় বোনটার বিয়ে। ও, তা কবে বিয়ে? এই তো আর 3 দিন পর। বাবা বলছে বড় হুজুরকে বলে ছুটি নিতে। ও, তা তো ভালো কথা। কালকে হুজুরকে বলে ছুটি নিবি। আমি একা যাব, তুই যাবি না? মানে আমি কিভাবে যাব? তোরা জিন জাতি, আমি মানুষ হয়ে ওখানে কিভাবে যাব? আমি নিয়ে যাব। না না, আমার কেমন জানি ভয় ভয় করে তোদের রাজ্যে যাব। ভয়ের কি আছে? আমার পরিবার তোকে চেনে বোকা, তোর কথা আগে থেকে জানে। আমার পরিবার বা আমার রাজ্যের কোনো জিন তোর কোনো ক্ষতি করবে না। তবুও তো ভয় হয়। কোনো ভয় নেই, তোর কোনো চিন্তাও নেই। তুই আমার সাথে যাবি এটাই জানি। কাল হুজুরকে বলে আমি ছুটি নিব, তোর কথাও বলবো, তোকেও যেন ছুটি দেয়। কথাটা বলে সিরাজ ও আমি মাদ্রাসায় চলে গেলাম। কথা মতো পরের দিন ক্লাস শেষে সিরাজ বড় হুজুরকে বলে ছুটি নিলেন। আমার কথা বলে আমাকেও ছুটি নিয়ে দিলেন। দুজনেই ছুটি পাবার পর সিরাজ বলল, ছুটি তো পেয়ে গেলাম, ব্যাগের মধ্যে জামা কাপড় গুছিয়ে নে, আর বাড়িতে ফোন করে বল আমার বোনের বিয়ে, তুই আমার বাড়িতে যাচ্ছিস। সিরাজের কথা মতো তাই করলাম। বাড়িতে ফোন করে বললাম মাদ্রাসা থেকে ছুটি নিয়েছি, সিরাজের বাড়িতে যাব, ওর বোনের বিয়ে। বাড়িতে কথা বলা ও ব্যাগ গুছিয়ে সন্ধ্যার দিকে বেরিয়ে পড়লাম মাদ্রাসার থেকে। দুজনেই বাইরে বেরিয়ে আমি সিরাজের পিছু পিছু হাঁটতে লাগলাম।
সিরাজ পাহাড়ের গহীন জঙ্গলের দিকে যাচ্ছে। এই দেখে আমি বললাম, এই সিরাজ, জঙ্গলের দিকে কই যাস? তোর বাড়ি কি জঙ্গলে নাকি? আরে না বোকা, কথা না বলে আমার পিছু পিছু আসতে থাক, দেখ কোথায় যাই। পাগল, সন্ধ্যার পেরিয়ে রাত হলো, রাতে দুজনে জঙ্গলের দিকে যাচ্ছি, কেউ দেখে ফেললে কি ভাববে? সন্দেহ করবে তো, চোর ডাকাত ভেবে। এই গহীন জঙ্গলে কে আসবে বল? আমার সাথে আর কিছুক্ষণ হাঁট, বুঝতে পারবি। সিরাজের কথায় আর কথা না বাড়িয়ে ওর সাথে সাথে হাঁটতে লাগলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমি দেখলাম আমাদের সামনে খুব সুন্দর একটা ঘোড়ার গাড়ি, যেটাকে টমটম বলে আর কি, ওরকম একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। ঘোড়ার গাড়ি থেকে কিরকম আলো বেরিয়ে চকচক করছে। জঙ্গলের মধ্যে ঘোড়ার গাড়ি দেখে সিরাজকে বললাম, এই সিরাজ দেখ, জঙ্গলের মধ্যে ঘোড়ার গাড়ি আসলো কোথা থেকে? ভয় পাস না, ওটা আমাদের নিতেই এখানে দাঁড়িয়ে আছে। কি, জিন রাজ্যে যাবো ঘোড়ার গাড়িতে নাকি? হ্যাঁ, কথা না বলে আয়, ঘোড়ার গাড়িতে উঠে বস। কথাটা বলে সিরাজ সেই গাড়িতে উঠে বসলো। গাড়িতে বসে আমাকে বলল, হোসাইন আয় আয়, আমার পাশে বস। ওর কথায় আমিও ঘোড়ার গাড়িতে উঠে বললাম। কিরে, ঘোড়ার গাড়ি একা দাঁড়িয়ে আছে, গাড়িয়াল কই? গাড়ি চালাবে কে? সিরাজ বলল, কেউ চালাবে না। তুই ঘোড়া রূপে যাদের দেখেছিস এগুলো সাধারণ ঘোড়া না, এগুলো জিন। কি জিন? হ্যাঁ, সবকিছুতে এরকম ভয় কেন পাস বলতো? শোন হোসেন, এখন ঘোড়ার গাড়িটা চলতে থাকবে। গাড়িতে চলন্ত অবস্থায় তোর চোখের সামনে সবকিছু চেঞ্জ হতে থাকবে। এতে তুই ভয় পাবি না জানি। বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি আমাদের রাজ্যে পৌঁছে যাব। সিরাজের কথায় আমি ওর হাতটা ধরে বসে রইলাম। এদিকে সিরাজ আদেশ করায় ঘোড়ার গাড়ি চলতে লাগলো। ঘোড়ার গাড়ি চলার সময় আমি খেয়াল করলাম সিরাজের কথা মতো আমার চোখের সামনে সব দৃশ্য কেমন চেঞ্জ হতে লাগলো। এভাবে বেশ কিছুক্ষণ পর ঘোড়ার গাড়ি একটা জায়গায় এসে দাঁড়ালো, আর আমি তখন আশেপাশে তাকিয়ে অবাক হয়ে বসে রইলাম। আমার এই অবস্থা দেখে সিরাজ বলল, কিরে নাম, আমাদের জিন রাজ্যে চলে আসছি তো। আমার বোনের বিয়ে দেখ কেমন সাজানো হয়েছে। সিরাজের কথায় ঘোড়ার গাড়ি থেকে নেমে হা হয়ে দাঁড়িয়ে রইলাম, কারণ সবকিছু রূপকথার মতো লাগছিল। এত সুন্দর জায়গা আগে কখনো দেখিনি। জিন রাজ্যে বাড়িগুলো কেমন অদ্ভুত, আমাদের বাড়ির মতোই কিন্তু আলাদা ও খুব সুন্দর। জিন রাজ্যে যাবার পর সিরাজ আমাকে নিয়ে হাঁটতে লাগলো। একটু হাঁটতেই সিরাজ আমাকে নিয়ে ওর বাড়িতে প্রবেশ করলো। সিরাজের বোনের বিয়ে, সেই সুবাদে ওর বাড়িতে অনেক জিন পরি আসছে। ওরা নিশ্চয়ই সিরাজের আত্মীয় হবে। এত এত জিন পরির ভিড়ে নিজেকে কেমন লাগছিল। আমি সিরাজের বাড়িতে যাবার পর ওর মা বাবা আমাকে অবাক করে বলল, তোমরা আসছো? বাবা হোসাইন কেমন আছো বাবা? ওদের মুখে কথাটা শুনে অবাক হয়ে বললাম, আপনারা আমাকে চেনেন? চিনব না কেন বাবা, তুমি আর সিরাজ ভালো বন্ধু সেই ছোট থেকে, দুজনেই পড়াশোনা করো। আমি তো সিরাজের মুখে তোমার কথা অনেক শুনেছি। সিরাজের বাবা বলল, আমরা তোমার ব্যাপারে অনেক আগে থেকে জানি বাবা, শুধু তুমি জানতা না আমরা জিন। এখন যেহেতু জেনে গিয়েছো তুমি বাবা, কথাটা কাউকেই বলবা না। ওদের কথা আমি বললাম, না না, কাউকে বলবো না, আমার প্রতি বিশ্বাস রাখেন। সিরাজের মা বলল, তোমার প্রতি আমাদের বিশ্বাস আছে বাবা, যাও তুমি রুমে যাও, সিরাজ ওকে নিয়ে যা, রুমে যা। মায়ের কথা সিরাজ আমাকে নিয়ে একটা রুমে গেলেন। রুমটা বেশ সুন্দর। সেখানে গিয়ে সিরাজ বলল, হোসাইন এটা তোর রুম, এখানে থাকবি, তুই একটু রেস্ট কর, আমি তোর জন্য খাবার পাঠাচ্ছি। কথাটা বলে চলে গেলেন সিরাজ। এদিকে ও চলে যাবার পর আমি বিছানার মতো সুন্দর একটা জায়গায় শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়ার সাথে সাথে আমার ঘুম এসে যাওয়ায় আমি ঘুমিয়ে গেলাম। আমি কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ আমার ঘুম ভেঙে যায় একটা আওয়াজে। কে যেন আমাকে মিষ্টি কণ্ঠে ডাকছে। মিষ্টি কণ্ঠে ঘুম ভেঙে যাওয়ায় আমি চোখ খুলে দেখলাম সিরাজের বোন নূর আমার সামনে দাঁড়িয়ে আছে। নূরকে দেখে ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এই দেখে নূর বলল, এমন করে কি দেখো? আমি বললাম, পরী দেখি, সুন্দর মায়াবী পরী। নূর বলল, কেন, আমাকে আগে দেখোনি বুঝি? হ্যাঁ দেখেছি, কিন্তু তখন তো ভাবতাম তুমি মানুষ, তখন তো জানতাম না তুমি পরী। তাই নাকি? এখন তো জানলে তাই না? জেনেছি। তোমরা দুই ভাই বোনে আমাকে কি বোকাটাইনা বানিয়েছ? আচ্ছা, এসব কথা পরে হবে। আপনার জন্য খাবার নিয়ে আসছে, খাবারগুলো খেয়ে নিন। এত খাবার আমি একা খাবো নাকি? কেন, খেতে পারবে না? না না, এত খাবার আমি খেতে পারবো না। আর সিরাজ কোথায়? ওকে ছেড়ে কিভাবে খাবো? তুমি খাবারগুলো রেখে সিরাজকে আমার কাছে পাঠিয়ে দাও, দুজনে একসাথে খাবো। আমার কথায় নূর চলে গেলেন আর কথা মতো সিরাজকে পাঠিয়ে দিল। সিরাজ আমার কাছে আসায় দুজনেই একসাথে খাবার খেয়ে নিলাম। এভাবে কেটে গেল একটা দিন। সামনে আর 2 দিন বাকি। 2 দিন পর সিরাজের বড় বোনের বিয়ে। বিয়েকে কেন্দ্র করে সবকিছু সুন্দরভাবে সাজানো হয়েছে। সিরাজের বাড়িটাও খুব সুন্দর। বাহিরে একদিকে ফুলের বাগান, অন্যদিকে সুন্দর একটা পুকুর। যাই হোক, আমি সিরাজের বাড়িতে থেকে সবকিছু উপভোগ করছিলাম। সবকিছু কেমন স্বপ্ন স্বপ্ন লাগছিল। এভাবে জিন্দের রাজ্যে এসে নিজের চোখে সবকিছু দেখতে পাবো ভাবতেও পারিনি। 2 দিন পর বিয়ে। সেই উপলক্ষে সিরাজের আত্মীয়রা আসতে শুরু করেছে। এক একজন এক এক কাজে ব্যস্ত। সবাই সবার কাজ করছে আর আমি বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছি। এমন সময় নূর আমার কাছে এসে বলল, এখানে দাঁড়িয়ে কি দেখছো? ওই তো কত সুন্দর সুন্দর পরী, ওদের দেখছি। দেখো।
আবার কারো প্রেমে পড়ে যেও না যেন। না না, কারো প্রেমে পড়বো না, কিন্তু একটা পরীদের পরী আছে যার চোখে অনেক মায়া। কি জানি ওই মায়াবী পরীটার প্রেমে পড়ি কিনা। কি বলো, পরী আবার মায়াবী হয় নাকি? আগে জানতাম না তো। সময় হলে ঠিকই জানবা। আচ্ছা চলো, তোমাকে নিয়ে একটু আমাদের রাজ্যে ঘুরি আর গল্প করি। কথাটা বলে নূর আমাকে নিয়ে তার রাজ্যে সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরতে লাগলেন। দুজনে ঘুরছে আর গল্প করছি। গল্পের এক ফাঁকে আমি নূরকে বলি, আচ্ছা নূর, তুমি আমাকে কতদিন ধরে চেনো? তুমি আগে থেকে আমার কথা জানতে? হ্যাঁ, তোমার কথা আমি অনেক আগে থেকে জানি। তুমি সিরাজ ভাইয়ার ভালো বন্ধু। আমি তোমার কথা অনেক আগে থেকে জানি বলে তোমার সাথে দেখা করতে চাইতাম, কথা বলতে চাইতাম, কিন্তু বাবা মা ভাইয়া ওরা দেখা করতে দিত না। কিছুদিন আগে ভাইয়াকে অনেক অনুরোধ করায় ভাইয়া তোমার সাথে দেখা করতে দেয়। তোমাদের মাদ্রাসার পাশে মহিলা মাদ্রাসায় আমি পড়াশোনা করি। ভাইয়ার অনুমতি নিয়ে তোমার সাথে ওই পাহাড়ে দেখা করেছি, কথা বলেছি। আমি বললাম, আমি কি বোকা? দেখো, একবারও বুঝতে পারিনি তুমি পড়ি। কিভাবে বুঝবো বলো? তোমরা যে মানুষের মতো মানুষের রূপে ছিলে। সেটা ঠিক। আচ্ছা চলো বাড়িতে ফিরি এবার। নূরের কথায় দুজনেই ওদের বাড়িতে চলে আসলাম। জিন রাজ্যে থাকছে, ঘুরছে, খাচ্ছে, খুব ভালো লাগছে। এভাবে আরও 2 দিন কেটে যাওয়ায় চলে আসলো সিরাজের বোনের বিয়ের দিন। অনেক জিন পরীর উপস্থিতিতে বিয়ে হলো সিরাজের বোনের। বিয়ে বাড়িতে আসা অনেক জিন পরীরা এসে আমার সাথে কথা বলল, কেননা আমি যে মানুষ, অনেকে মানুষের সাথে কখনো কথা বলেনি, তাই। বিয়ের দিন সবাই সবার মতো চলছে। আমি একা একা সেখানে বসে বিয়ে দেখছি। হঠাৎ সেখানে নূর আসলো। নূর এসে বলল, কি দেখছো? ভালো লাগার কাউকে খুঁজে পেয়েছো নাকি? কোনো পরীকে ভালো লাগলে জানাবে, কথা বলিয়ে দেব। আরে না না, কি বলো, এমনিতে বসে আছি, আর ভালো লাগলে তোমাকে বলবো। থাক, আর কাউকে ভালো লাগতে হবে না। অন্য কোনো পরীর দিকে নজর দিবা না। এক পরী দিয়ে হয় না বুঝি? এক পরী মানে কি? আমার তো কোনো পরী নেই। এক পরী দিয়ে হয় না মানে কি বুঝিনি। সময় হলে বুঝবা। আমার বড় বোনের তো বিয়ে হয়ে যাচ্ছে কাল পরশু। হয়তো তুমি ও ভাইয়া আবারও মাদ্রাসায় ফিরে যাবা। ওখানে গিয়ে আবার আমাকে ভুলে যেও না। তুমি ভাইয়ার সাথে মাদ্রাসার পাশে ওই পাহাড়ে আসবে। আমি ওখানে আসবো তোমাদের সাথে দেখা করতে। ওকে, ঠিক আছে। নূর বলল, আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। খাবারগুলো খাও আর বিয়ে দেখো। কথাটা বলে ভিতরে গিয়ে খাবার নিয়ে আসলো নূর। খুবই মজাদার খাবার। আমিও মজা করে খাচ্ছি আর বিয়ে দেখছি। এভাবে বেশ কিছুক্ষণ পর সিরাজের বোনের বিয়ে হয়ে গেল। বিয়ে শেষে আমরা সেই দিনটা সহ তারপরের দিন অনেক মজা করলাম, অনেক জায়গায় ঘুরলাম। 2 দিন পর 3 দিনের দিন সবাই মিলে একসাথে খাবার খাওয়ার সময় সিরাজের বাবা বলল, সিরাজ, তুমি আর হোসেন কি আজকেই চলে যাবা? সিরাজ বলল, হ্যাঁ বাবা, যেতে হবে। বেশ কিছুদিন ধরে তো দুজনেই ছুটিতে আছি, দুজনেরই পড়াশোনা ক্ষতি হচ্ছে। ও ঠিক আছে, তাহলে আজকে চলে যেও। বাবা হোসেন, তুমি বাবা আমাদের জিন রাজ্যে আছো অনেকদিন ধরে। সাধারণত মানুষ জিন রাজ্যে আসতে পারে না, কোনো জিন নিয়ে না আসলে। হয়তো তোমাদের মানুষদের চেয়ে আমাদের জিন রাজ্যে বেশি সুন্দর। তুমি জিন রাজ্যে আসছো, সুন্দর সুন্দর জায়গায় দেখেছ। এসব বাবা আবার আবেগে পড়ে কোনো মানুষকে বলে দিও না। তোমার মাদ্রাসায় যদি কেউ জেনে যায় সিরাজ মানুষ না জিন, তাহলে ওর পড়াশোনা শেষ হয়ে যাবে। ওকে চলে আসতে হবে মাদ্রাসা ছেড়ে। সিরাজের বাবার কথা আমি বললাম, আপনি আমার বাবার মতো, বাবা করেই বলছি। দেখুন বাবা, আমার প্রতি বিশ্বাস রেখে আমাকে সিরাজ আপনাদের বাড়িতে নিয়ে আসছে। আমি আপনাদের বিশ্বাস রাখবো, কাউকে বলবো না সিরাজের কথা, আপনারা চিন্তা করবেন না। আমার কথা শুনে সিরাজের মা বলল, বাবা আমাদের বাড়িতে থাকলে খেলে জানি না কতটা যত্ন নিতে পারছি। তুমি বাবা কিছু মনে করো না। মায়ের কথায় আমি বললাম, না না, আমি কিছু মনে করিনি। আপনারা আমার অনেক যত্ন করেছেন, আপনারা অনেক ভালো। আমরা তো আজ চলে যাচ্ছি, জানি না কখনো আসবো কিনা। আমি আপনাদের ছেলের মতো, আপনারা সবাই আমার বাড়িতে যাবেন। মা বলল, ঠিক আছে বাবা, সময় হলে ঠিকই যাব। নাও বাবা, এখন খাবারটা শেষ করো। মায়ের কথায় খাবারটা শেষ করে রুমে গেলাম। রুমে যেতে নূর আমার কাছে গেল। নূরকে দেখে বললাম, আচ্ছা সিরাজের কি খাওয়া হলো? কখন যাবে ও? কিছু বলল? নূর বলল, হ্যাঁ ভাই বলেছে আপনাকে ঘুমাতে, খেয়েছেন, এখন ঘুমান, ঘুম থেকে উঠে যাবেন। নূরের কথা আমি বললাম, ঠিক আছে, তাই করছি। আচ্ছা নূর, আমার দিকে তাকাও তো, তুমি কি আমাকে কিছু বলতে চাও? কেন, আমাকে দেখে কি তাই মনে হয়? হ্যাঁ মনে হয়। সত্যি করে বলো না, কিছু কি বলতে চাও? আমার কথায় নূর আমার দিকে তাকিয়ে বলল, ভালো লাগে আপনাকে, অনেক ভালো লাগে, আগে থেকেই। নূরের কথা যেন আকাশ থেকে পড়লাম। আমাকে নূরের ভালো লাগে, নূরকেও তো আমার ভালো লাগে। ভয়ে ওকে বলিনি, কিন্তু নূর যে আমাকে পছন্দ করে যেটা ভাবতে পারিনি। নূরকে আমার ভালো লাগে কথাটা ওকে বুঝতে না দিয়ে বললাম, নূর সত্যি বলছো নাকি মজা করছো? তুমি একটা পরী, আমি মানুষ, আমাকে তোমার ভালো লাগে, এটা কি সম্ভব? একবার ভালো লেগে গেলে শত বাধা আসলেও সেটা সম্ভব। আপনাকে শুধু ভালো লাগে না, ভালোবাসি। মাদ্রাসায় গিয়ে আমার কথা ভুলে যেও না, আমার কথা কাউকে বলে দিও না, ভাইকেও বলো না, মনে থাকবে তো? এখন ঘুমাও। নূরের কথায় অবাক হয়ে শুয়ে রইলাম। এদিকে আমাকে কথাগুলো বলে চলে গেল নূর।
নূর চলে যাবার কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে পড়লাম। আমার যখন ভেঙে যায় ঘুম, তখন আমি নিজেকে দেখতে পাই মাদ্রাসায়। নিজেকে মাদ্রাসায় দেখে বলি, আমি এখানে আসলাম কিভাবে? সিরাজ বলল, চুপ থাক, কেউ শুনে ফেলবে। আমি তোমাকে নিয়ে আসছি, সবকিছু স্বাভাবিক আছে, স্বাভাবিকভাবে চলাফেরা কর। সিরাজের কথায় আমিও স্বাভাবিকভাবে চলাফেরা করতে লাগলাম। এভাবে আবারও সিরাজও আমার মাদ্রাসায় কাটতে লাগলো দিন। পড়াশোনার পাশাপাশি দুজনে কাটতে লাগলো ভালো সময়। আমি মাদ্রাসায় আসার 3 দিন পর নূর আমার সাথে দেখা করে। নূরের সাথে দেখা করার পর ও বলে, কি মাদ্রাসায় ফিরছো? কেউ কিছু বুঝতে পারেনি? না, সিরাজ আমাকে ঘুমের মধ্যে নিয়ে আসছে। তা তোমার কি খবর বলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো। তুমি কখন আসছো মাদ্রাসায়? কালকে আসছিলাম, তোমার কথা অনেক মনে পড়েছিল, তাই দেখা করতে বললাম। কেন আমার কথা এত মনে পড়ে কেন? জানো না বুঝি তোমাকে আমার ভালো লাগে। এখন আমি বুঝতে পারি সেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে গেছে। আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। নূরের মুখে কথাগুলো শোনার পর আমি বললাম, কিন্তু নূর, এই ভালোবাসার পরিণতি কি? ভবিষ্যতে কি হবে? আমি যে তোমাকে পছন্দ করি না, ভালোবাসি না, সেটা কিন্তু নয়। আমিও তোমাকে ভালোবাসি। আমি তোমার দিকে তাকালেই সব কিছু ভুলে যাই। কিন্তু দুজনে আলাদা জাতি, আলাদা ধর্মের হলেও না কথা থাকতো। আমার কথায় নূর বলল, এসব এখন ভেবে মাথা খারাপ করার দরকার নেই, পরে যা হবার হবে। ওই দেখো ভাইয়া আসছে। নূরের কথায় পেছনে ঘুরে দেখলাম সিরাজ চলে আসলো। সিরাজ এসে বলল, কিরে দুজনে কি কথা বলছিস? কই কিছু না, এমনি কথা বলছিলাম। ও আচ্ছা ভাইয়া, তোমরা তাহলে কথা বলো, আমি আসি। কথাটা বলে নূর চলে গেল। এদিকে আমি ও সিরাজ সেখানে বেশ কিছুক্ষণ কথা বলে চলে গেলাম মাদ্রাসায়। এভাবে কেটে গেল আরও কয়েকটা মাস। কয়েক মাস পর চলে আসলো ঈদ। আর ঈদ উপলক্ষে মাদ্রাসা কয়েকদিনের জন্য বন্ধ দিলেন। মাদ্রাসা বন্ধ দেওয়ায় সিরাজ আমাকে বলল, কিরে মাদ্রাসা তো বন্ধ দিল, কি করবি? বাড়িতে যাবি নাকি আমার সাথে জিন রাজ্যে যাবি? বাড়িতে যাব। আর আমি এবার একা বাড়িতে যাব না, তোকে সাথে করে নিয়ে যাব। কি বলিস? আমি জিন হয়ে তোর বাড়িতে যাব কি করে? তোর মা বাবা যদি বুঝতে পারে তখন কি হবে? আরে বুঝবে কি করে? তুই এখন যেমন মানুষের রূপে আছিস তেমনই থাকবে। আমার বাড়িতে গিয়ে অস্বাভাবিক কিছু না করলেই হবে। মা বাবা কোনোভাবেই বুঝতে পারবে না তুই জিন। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তোর কথাই মানলাম, চল যাব তোর বাড়িতে। সিরাজের কথায় আমি খুশি মনে সিরাজকে বললাম, আচ্ছা তোকে তো আমার সাথে নিয়ে যাচ্ছি, নূরের কি হবে? নূরকেও আমাদের সাথে নিয়ে যায় না? কিন্তু মা বাবা ওরা যদি কিছু বলে? কি আর বলবে, কিছু বলবে না। তুই তোর মা বাবাকে বুঝিয়ে বলিস, কেমন? ওকে ঠিক আছে। সিরাজের কথায় পরের দিন নূর, আমি ও সিরাজ 3 জনই চলে আসলাম আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে আসার পর মা সিরাজ ও নূরকে দেখে খুশি হয়ে বললেন, বাবা আমি যদি ভুল না করি তোমার নাম সিরাজ, তাই না? হ্যাঁ আমি তো সিরাজ, আপনি জানলেন কি করে? তুমি হোসেনের ভালো বন্ধু। হোসেন তো তোমার কথা বলে মাঝে মাঝে। কিন্তু বাবা ও কে? হোসেন? ওকে তো চিনলাম না। মায়ের কথার জবাবে আমি বললাম, মা ওর নাম নূর। নূর সিরাজের ছোট বোন। আমি কয়েক মাস আগে সিরাজের বোনের বাড়িতে গিয়েছিলাম ঘুরতে, তাই এখন সিরাজ ও নূরকে নিয়ে আসলাম আমাদের বাসায়। মা বলল, খুব ভালো করেছিস বাবা, যা বাবা সিরাজকে নিয়ে ভিতরে যা, তোরা দুজন একসাথে থাকবি। আর মা নূর তুমি আসো, আমার সাথে আসো। মায়ের কথায় আমি সিরাজকে নিয়ে ভিতরে গেলাম। ওদিকে মা নূরকে নিয়ে অন্য রুমে গেলেন। নূর ও সিরাজ আমার বাড়িতে আসায় মা বাবা ওদের অনেক যত্ন করতে লাগলেন। আমি সবসময় ভয় থাকতাম, না জানি মা বাবা কখন বুঝে যায় নূর আর সিরাজ মানুষ না, ওরা জিন জাতি। এভাবে ভয়ের মাঝে কেটে গেল দিনটা। সেই রাতে মা আমাকে ডাক দিয়ে বলল, বাবা হোসেন তোকে একটা কথা বলার ছিল। মায়ের কথা জবাবে আমি বললাম, কি এমন কথা মা যার জন্য আমাকে একা ডেকে নিয়ে আসলে? নূরের কথা বলার জন্য তোকে ডাকলাম। মা গো মা, মেয়েটা কি সুন্দর, একদম পরীর মতো দেখতে। ও তো আসলে একটা পরী। মানে? না মানে পরীর মতো দেখতে, ঠিক বলেছ। আমার তো ওকে অনেক পছন্দ হয়েছে। ইস, যদি মেয়েটাকে আমার ছেলের বউ করতে পারতাম। মায়ের কথা শুনে মুচকে একটা হাসি দিয়ে বললাম, মা তুমি কি যে বলো, নূর জানতে পারলে মন খারাপ করবে তো। মন খারাপ করবে কেন? ওকে আমার পছন্দ হয়েছে তাই বললাম। ভাবছি তোর বাবাকে বলে নূরের মা বাবাকে বলবো আর তোর আর নূরের বিয়ের কথা। না না মা, এটা করো না। নূরের মা বাবা অনেক রাগী, ওরা এখনই নূরকে বিয়ে দেবে না। ওরা নূরকে আরো পড়াতে চায়। তাহলে তোর সাথে বিয়ে ঠিক করে রাখবো। নূরের পড়াশোনা শেষ হলে তোর সাথে বিয়ে হবে। মা তুমি হঠাৎ নূরের সাথে আমার বিয়ে দেবার কথা ভাবলে কেন? এসব এখন কাউকে কিছু বলো না, সময় হোক তখন না হয় বলো। তাছাড়া নূরেরও তো পছন্দের কেউ থাকতে পারে, তাই না? সেটা তো জানি না। আচ্ছা এখন বাদ দিয়ে সব, নূর আর সিরাজকে ডেকে নিয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আমাকে কথাটা বলে মা চলে গেলেন। মা চলে যাওয়ার পর আমি রুমে গিয়ে সিরাজ ও নূরকে নিয়ে খেতে আসলাম। ঈদ সবার জন্য নিয়ে আসে অনেক খুশি। ঈদ মানে আনন্দ, সেই আনন্দটা যেন আরও বেড়ে গেছে সিরাজ আর নূর আমার বাড়িতে আসায়। সিরাজ ও নূর আমার বাড়িতে ছিল কয়েকটা দিন। এই কয়দিনে অনেকটা মজা করেছি, ঘুরেছি ফিরেছি।
কয়েকদিন থাকার পর মাদ্রাসা যখন খুলল তখন আমরা তিনজনই আবারও চলে গেলাম মাদ্রাসায়। মাদ্রাসায় আসার পর এভাবে কেটে গেল আরও 2 বছর। এই 2 বছরে পড়াশোনার পাশাপাশি সিরাজ ও নূরের সাথে আড্ডা দেওয়া, গল্প করা এসব চলছিলই। এদিকে এই 2 বছরে নূর আর আমি একে অপরকে অনেকটা ভালোবেসে ফেলি। দুজনের মাঝেই শুরু হয় মিষ্টি মধুর প্রেম। সব জিনিসের যেমন একটা শেষ আছে, কিছু কিছু সময় ইচ্ছের বিরুদ্ধে গিয়ে যেমন কিছু কাজ করতে হয়, তেমনই একটা দিন আসলো আমার ও সিরাজের মধ্যে। আমরা যে মাদ্রাসায় পড়তাম সেই মাদ্রাসায় আমাদের পড়াশোনা শেষ হয়ে যায়। সিরাজ ও আমি দুজনে ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করেছি। দুজনের মধ্যে মিশে আছে কত স্মৃতি। মাদ্রাসা থেকে যেদিন বিদায় নিব সেদিন সিরাজ আমাকে ডাক দিয়ে বললেন, হোসাইন, আজ আমাদের বিদায় হলো। এখন তুই তোর মতো করে আরও শিক্ষা অর্জন করবি, হয়তো বাড়িতে থেকে পড়াশোনা করবি। তুই আমাকে কখনো ভুলে যাস না। সিরাজের মুখে কথাটা শুনে চোখে পানি চলে আসছিল। তখন আমি কান্না ভরা চোখে ওকে বললাম, আরে কি বলিস, তোকে ভুলবো কেন? তোর সাথে আমার মাঝে মধ্যে দেখা ও কথা হবে, তুই আসবি আমার কাছে। তা তো অবশ্যই আসবো, দোয়া করি জীবনে অনেক বড় হবি। আমি আজ আমাদের রাজ্যে ফিরে যাব। নূর আমার সাথে যাবে না, কারণ ওর পড়াশোনা শেষ হতে আরও 1 বছর বাকি। ভালো থাকিস তুই। প্রিয় বন্ধুকে ছেড়ে আসতে তখন অনেক মন খারাপ হয়েছিল, তবুও কিছু করার ছিল না। সিরাজকে বিদায় দিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর কেমন জানি একা একা লাগলো। নিজেকে একা লাগায় ও মন খারাপ থাকায় বিকেল করে আমাদের বাড়ির পাশে আমার পুকুর পাড়ে গিয়ে বসে থাকতাম। তেমনই একদিন আসরের নামাজ পড়ে বসেছিলাম পুকুর পাড়ে। হঠাৎ আমার পেছন থেকে একটা মেয়ের আওয়াজ শুনে পেছনে তাকিয়ে দেখলাম নূর আমার পেছনে দাঁড়িয়ে। নূরকে দেখে বলে উঠলাম, নূর, তুমি এখানে? আমার কথার জবাবে নূর বলল, কেন, আসতে মানা আছে বুঝি? মাদ্রাসা থেকে বিদায় নিয়ে চলে আসছো আজ কয়দিন হলো, কই একটিবারও আমার খোঁজ নিল না? নূরের এমন অভিমানী কথায় মুচকে একটা হাসি দিয়ে বললাম, তোমার খোঁজ কিভাবে নিব? তোমার কি ফোন আছে যে ফোন করে কথা বলবো? ফোন নেই বুঝলাম, মনে মনে তো আমার কথা স্মরণ করতে পারো, এতে আমি এসে তোমার সাথে কথা বলবো। তোমার কথা অনেক মনে পড়েছিল। বাড়িতে এসে আমাকে ভুলে কিভাবে থাকো তুমি? সত্যি বলতে তোমাকে অনেক মিস করি, তোমার কথা মনে পড়ে। এদিকে বাড়িতে এসে কেমন একা একা লাগে, কিছুই ভালো লাগে না। এসব কথা বাদ দাও, তুমি এখন কেমন আছো? সিরাজ, তোমার মা বাবা, ওরা সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। সিরাজ ভাইয়ের সাথে কি দেখা কথা হয় না তোমার? আমি বললাম, কিছুদিন ধরে হয় না, তুমি ওকে বলো তো আমার সাথে দেখা করতে। ঠিক আছে, আমি ভাইকে বলবো কাল তোমার সাথে দেখা করবে। আজ আমি আসি, কাল পরশু তোমার সাথে আবার দেখা করবো, ওকে? কথাটা বলে চলে গেল নূর। এদিকে তার পরের দিন ঠিকই সিরাজ আমার সাথে দেখা করতে আসলো। সিরাজের সাথে দেখা হতে ওকে বললাম, কিরে সিরাজ, বাড়িতে গিয়ে ভুলে গেছিস আমাকে? কয়দিন হলো দেখা করিস না, ভুলে গেলি নাকি আমাকে? সিরাজ বলল, আরে না, কি বলিস, তোকে ভুলে যাব কিভাবে? বাড়িতে যাবার পর পরিবারকে একটু সময় দিলাম আর কি। তা তোর কি খবর বল, তোর মা বাবা ওরা কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো। নূর আমাকে খবর দিল। নূর কি আসছিল তোর কাছে? জি আসছিল, গতকাল দেখা করতে আসছে, দুজনেই কথা বললাম। ও ভালো হয়েছে। তা হোসাইন, ভালো থাকিস, আমি আসবো তোর কাছে মাঝে মাঝে। তুই আমার ভালো বন্ধু, তোকে কি কখনো ভুলে যাওয়া যায় বল? ভালো থাকিস। কথাটা বলে চলে গেল সিরাজ। মাদ্রাসায় থাকতে সিরাজও আমি একই সাথে ছিলাম, সবসময় দেখা হতো, কিন্তু দুজনের বাড়িতে আসায় মাঝে মধ্যে সিরাজের সাথে আমার দেখা হতো, কিন্তু নূরের সাথে 2-1 দিন পর পর দেখা হতো। তেমনই এক রাতে নূর আমাকে ঘুমের মধ্যে নিয়ে যায় একটা জায়গাটা আমি ঠিক চিনি না। নিজেকে অচেনা জায়গায় দেখে নূরকে বললাম, নূর, আমি কোথায় নিয়ে আসছো আমাকে? আমার কথায় নূর কিছু না বলে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। ওদিকে নূরের পেছন থেকে 2টো মেয়ে মানে নূরের মতন, ওরাও সুন্দর দেখতে, ওরা মানুষ না পরি জানি না। ওই মেয়ে দুটো নূরের পেছন থেকে বের হয়ে একটা মেয়ে আমাকে বলল, কি আপনার সমস্যা কি? আপনি আমাকে বিরক্ত করেন কেন? মেয়েটার কথায় নূরের দিকে একবার তাকাতে নূর বলল, কি? দাও, ওর কথার উত্তর দাও, ওকে কেন বিরক্ত করো বলো? নূরের কথায় মেয়েটাকে বললাম, আমি আপনাকে কবে বিরক্ত করলাম আপু? এই মনে করে দেখেন, বিরক্ত করেন আমাকে। না না, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি আপনার কখনো বিরক্ত করিনি। করেছেন, কাল রাতে তো স্বপ্নের মধ্যে এসে বিরক্ত করেছেন। এটা কোনো কথা হলো? স্বপ্নের মধ্যে আবার কখন গেলাম আমি তো নিজে জানি না। আমার এমন কথা নূর সহ ওরা দুজনে হাহা করে হাসতে লাগলো। ওদের হাসি দেখে নূরের দিকে তাকিয়ে বললাম, নূর, কি হয়েছে তোমাদের, তোমরা এভাবে হাসছো কেন? আরে বোকা, ওরা আমার বন্ধু, ওরা মানুষ না, আমারই মতন পড়ি। ওরা তোমাকে দেখতে চেয়েছিল, কথা বলতে চেয়েছিল, তাই তোমাকে ঘুমের মাঝে নিয়ে আসছি। আর ওরা তোমার সাথে মজা করছিল, তোমাকে বোকা বানাচ্ছিল। ও তাই বলো? আমি তো সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার কথায় নূরের বন্ধু একটা পরি বলল, মাফ করবেন ভাই, আপনার সাথে মজা করার জন্য। আমরা নূরের ভালো বন্ধু। আমরা যখন শুনলাম নূর একটা মানুষকে ভালোবাসে, তখন আপনাকে দেখতে ইচ্ছে হলো, তাই আপনাকে নিয়ে আসা। নূর, তুই ওনার সাথে কথা বল, আমরা তাহলে আসি। কথাটা বলে নূরের বন্ধু পরি দুটো আমাকে সালাম দিয়ে চলে গেল। ওরা চলে যাবার পর নূর বলল, ভয় পেয়ে গিয়েছিলে তাই না? হ্যাঁ, আমাকে এভাবে বোকা বানালে? তোমাকে পরীক্ষা করে দেখলাম। জানো, মা তোমার কথা জিজ্ঞেস করেছিল,
তোমাকে দেখবে বলছে। তাই নাকি? আমারও তো মাকে দেখতে ইচ্ছে করে। তুমি মাকে বলে দিও কাল আমি আসবো তোমাদের বাড়িতে। নূরের কথা শুনে আমি বললাম, না না, এভাবে বলা যাবে না। মাকে বলবো আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো, তাহলে মা সন্দেহ করবে না। আচ্ছা ঠিক আছে, তবে তাই করো। আচ্ছা, আমাকে বাড়িতে রেখে আসো। মা বাবা যদি আমার রুমে যায় আর আমাকে রুমে না দেখে তাহলে চিন্তা করবেন। আমার কথায় নূর আমাকে বাড়িতে রেখে আসলো। এই ঘটনার পরের দিন কথা মতো মাকে নূরের কথা জানিয়ে আমাদের বাড়িতে নূরকে নিয়ে আসলাম। নূর বাড়িতে আসাতে মা অনেক খুশি হয়ে বললেন, মা নূর আসছো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। কেমন আছো বৌমা? মানে বৌমা মানে? আরে মুখ ফসকে বেরিয়ে গেছে। মা বলতে গিয়ে বৌমা বলে ফেলেছি। কেমন আছো বলো। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আসো মা, ভিতরে আসো। জানো মা, তোমাকে দেখতে ইচ্ছে করছিল, তাই তো হোসেনকে বলেছি তোমাকে নিয়ে আসতে। মা, তা তোমার মা বাবা ভালো আছে? জি মা, আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই। আপনি একদিন সময় করে আসুন না আমাদের বাড়িতে। অবশ্যই যাব। আমি তো যেতে চাই, হোসেন তো আমাকে নিয়ে যায় না। মায়ের কথা শুনে মুচকি মুচকি হাসছি আর মনে মনে বলছি, নূর ও ওর পরিবার মানুষ না, ওরা জিন। এটা যদি জানতে ভয়ে আর ওদের বাড়িতে যেতে চাইতে না। এদিকে নূর তখন আমার দিকে তাকিয়ে বলল, কি নূর, মা যেহেতু এত করে যেতে চায়, নিয়ে যেতে পারো না? কিছুদিন গেলে নিয়ে যাওয়া কেমন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ চলো চলো মা, ভিতরে চলো, তোমার জন্য অনেক মজার খাবার রান্না করেছি। কথাটা বলে মা নূরকে নিয়ে ভেতরে গেল। ভিতরে গিয়ে সবাই মিলে খাবার খেলাম। খাবার শেষে সেই দিনটা নূর আমাদের বাড়িতে থেকে পরের দিন চলে যায়। এভাবে কেটে যায় আরও কয়েকটা দিন। আগে কয়েকবারের মতো নূর এক বিকালে পুকুর পাড়ে আমার সাথে দেখা করতে আসে। নূরকে দেখে বললাম, নূর আসছো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আমার তো মাওলানার পড়া শেষ, কালকে চলে যাব আমার রাজ্যে। তাই নাকি? তুমি তোমার রাজ্য চলে যাবা? আমার সাথে তাহলে কি দেখা হবে না? আর দেখা হবে না কেন? হবে। এখন যেভাবে দেখা করছি তখনই সেভাবেই করব। এসব নিয়ে চিন্তা করো না। তোমার মা কেমন আছে? তোমার মা মনে হয় আমাকে পছন্দ করে, তোমার সাথে বিয়ে দিতে চায়, তাই না? তুমি কিভাবে জানলে? ওনার কথায়, ওনার কেয়ার করায় বুঝতে পারি। তুমি মাকে বলো না কেন আমি দুজন দুজনকে পছন্দ করি, ভালোবাসি। মাকে বলবা আমি তার ছেলের বউ হব, তার ইচ্ছে পূরণ করব। তারপর মাকে বলবা আমি তার ছেলের বউ হব, তার ইচ্ছে পূরণ করব। নূরের কথা শুনে মুচকে একটা হাসি দিয়ে বললাম, মা যদি জানে তুমি মানুষ না, তুমি একটা পরী, তাহলে ভয়ে অজ্ঞান হয়ে যাবে। কোনো না কোনো সময় তো জানবে, তাই না? আমরা চাইলেও লুকাতে পারবো না। সেটা কিন্তু ঠিক, কিন্তু এখন বলতে পারবো না। সময় হোক, তারপর দেখা যাবে। তা তোমার কবে সময় হবে শুনি? আমরা তো আর ছোট নেই, যে কোনো সময় তোমার বা আমার বাড়িতে বিয়ের কথা বলতে পারে, তখন কি হবে? সেটা তো জানি না, সেটা তখন ভাবা যাবে। আচ্ছা আমি আজ আসি, ভালো থেকো, কেমন? কথাটা বলে বাতাসে মিলে গেল নূর। আমি জানি না নূর আর আমার বিষয়ে ভবিষ্যতে কি হবে, তবে এটা বুঝতে পারছি যা হবে সেটা খারাপ কিছুই হবে। আমরা যে আলাদা জাতি, মনের অজান্তে নূরকে তো ভালোবেসে ফেলেছি, কিন্তু এর শেষ পরিণতি কি হবে জানি না। যাই হোক, এই ঘটনার কয়েকদিন ভালোই ভালোই কেটে যায়। কয়েকদিন পর এক রাতে নূর আমার কাছে আসে। নূরের মন অনেক খারাপ ছিল। আমি নূরের মন খারাপ দেখে বললাম, কি হয়েছে, মন খারাপ কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? বাড়িতে সবাই ঠিক আছে তো? আমার কথায় নূর আমার দিকে তাকিয়ে বলল, মেয়েটা কে ছিল? মেয়েটা কে ছিল মানে? কার কথা বলছো? নূর বলল, দেখো অভিনয় করো না, ভুলে যেও না আমি একটা পরী। আমি অদৃশ্যভাবে মাঝে মধ্যে তোমার কাছে আসি, তোমাকে দেখি। নূর তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না, কার কথা বলো? আজ বিকেলে একটা মেয়ের পাশে বসে ওর হাতে হাত রেখে গল্প করছিলে, মেয়েটা কে ছিল? নূরের কথায় অবাক হয়ে বললাম, তুমি তাহলে দেখে ফেলেছো? আসলে ও কেউ না, আমার পরিচিত এক বোন হয়। হোসাইন আমার দিকে তাকাও, আমাকে মিথ্যে বলার চেষ্টা করবে না। মেয়েটা তোমার বোন হলে তুমি ওর হাতে হাত রেখে কথা বলতে না। নূর ভুল বুঝছো আমাকে, বোন বলে কি ওর হাতটা ধরতে পারবো না? না পারবা না। তুমি আমাকে সত্যি করে বলো মেয়েটা কে? হোসেন বলো। নূরের কথায় আমি মাথা নিচু করে বললাম, আসলে তুমি কথাটা শুনে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্যি। ওই মেয়েটাকে আমার ভালো লাগে। কি বললা তুমি? ভাল লাগে মানে? ভাল লাগে মানে কি বুঝো না? সব কি খুলে বলতে হবে? ভালো লাগে মানে কি? হোসেন তুমি কি বলছো জানো? তোমার ওই মেয়েটাকে ভালো লাগে মানে? তাহলে আমি কে? আমাকে কি ভালো লাগে না? আমি কি তোমার ভালোবাসার কেউ না? নূর ও আমার কথার মাঝে পাশের রুম থেকে বাবা ডাক দিয়ে বলল, হোসেন কার সাথে কথা বলিস? আওয়াজ আসে কিসের? বাবার কথায় নূরকে বললাম, নূর বাবা রুমে আসতে পারে, তুমি চলে যাও, কাল দিনের বেলা তোমার সাথে দেখা হবে, তখন যা বলার যা শোনার শুনে নিও, এখন যাও। আমার কথা নূর কিছু না বলে আমার দিকে ছলো ছলো চোখে তাকিয়ে সেখান থেকে চলে গেল। নূর চলে যাওয়ার পর নিজেকে কেমন অপরাধী মনে হলো। আপনারা জানলে অবাক হবেন, হয়তো আমাকে খারাপ ভাবতে পারেন। নূর যে মেয়েটার সাথে আমাকে দেখেছে, ওর নাম ফাতেমা। ফাতেমার সাথে অনেক আগে থেকে আমার পরিচয়, হয়তো এতদিন নূরের চোখে পড়েনি তাই জানে না। ফাতেমাকে আমার সত্যিই ভালো লাগে, বলতে পারেন ভালোবাসি।
আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, এতদিন ধরে ভালোবাসলাম নূরকে, এখন মাঝখানে ফাতেমা নামে মেয়েটা আসলো কিভাবে, ওর সাথে সম্পর্ক হলো কিভাবে? জানতে পারবেন সামনে। যাই হোক, নূর চলে যাবার পর আমি বেশ কিছুক্ষণ চিন্তিত থেকে ঘুমিয়ে পড়লাম। নূরকে দেওয়া কথা মতো পরের দিন বিকেলে নূর আমার কাছে আবারও আসে। নূর আমার কাছে আসার পর আমি কিছু না বলে ওর দিকে তাকিয়ে থাকি। নূরের মন খারাপ, আমি কিছু না বলায় নূর আমাকে বলল, কি হলো, রাতে কি বলছিলে? আমাকে কি কথা বলার তোমার? হোসাইন, আমাকে আজকে সবটা খুলে বলবা। তুমি বলো, তোমার আমার মাঝে ফাতেমা নামে ওই মেয়েটা কোথা থেকে আসলো? নূরের কথা আমি বললাম, ফাতেমা আমার জীবনে আগেই এসেছে। কি করব বলো, তুমি একটা পরী, আমি মানুষ, কিভাবে কি হবে? আমি কিছু বুঝতে না পেরে ফাতেমার সাথে রিলেশনে গেছি। নূর, আমরা একে অপরকে ভালোবাসি। তুমি মানুষ হলে আমি তোমাকে ভালোবাসতাম, ফাতেমাকে ভালোবাসতাম না। আমার মুখে কথাগুলো শুনে নূর কান্না ভরা চোখে বলল, আমি পড়ি, এটা কি আগে জানতা না? আগে কেন আমাকে ভালোবেসেছো? বলো, উত্তর দাও। আমি তোমার মায়ায় পড়ে গিয়েছিলাম। নূর, বোঝার চেষ্টা করো, তুমি পড়ি, আমি মানুষ। তুমি চুপ করো, তোমার সাথে কথা বলতে এখন আমার খারাপ লাগছে। তোমার মা বাবাকে আমি বলবো, সবটা বলবো। আরে মাকে কি বলবা, মা সবটা জানে। জানে মানে? তোমার মা তো আমাকে পছন্দ করে, করতো, এখন করে না। মানে কি বলো? করতো মানে এখন করে না কেন? মাকে আমি সবটা বলে দিয়েছি। আমি মাকে বলেছি তুমি মানুষ না, তুমি একটা পরী। কথাটা শুনে মা বেশ অবাক হয়েছেন। মা জানতেন তুমি মানুষ, তাই তোমাকে পছন্দ করত, আমার সাথে বিয়ে দিতে চাইতো। কিন্তু মা যখন জানতে পারলো তুমি পরী, তখন তোমাকে অপছন্দ করতে শুরু করলো। মা চাইতো না তার ছেলের বিয়ে একটা পরীর সাথে হোক। ওহ, তাহলে তোমার মায়ের ভালোবাসা এরকম ছিল? আমাকে দেখানোর জন্য উপরে উপরে ভালোবেসেছে? তুমি কি মাকে বলনি আমরা দুজন দুজনকে ভালোবাসি? বলেছিলাম বলে মা আমাকে অনেক কথা শুনিয়েছে। শুধু মা না, বাবাও আমাকে অনেক কথা বলেছে। মা বাবা তোমার আমার কথা শোনার পর মেনে তো নেয়নি, উল্টো ওই ফাতেমার সাথে আমার বিয়ে ঠিক করেছে। তুমি জানো ফাতেমার সাথে আমার ভালোবাসা চলে, একে অপরকে ভালো লাগে, কিন্তু তুমি এটা জানো না মা বাবা ওই ফাতেমার সাথে আমার বিয়ে ঠিক করেছে। নূর বলল, বাহ, তোমরা মা ছেলে মিলে কি খেলাটা এনে দেখালে। তোমার মাকে নিজের মায়ের মতো মনে করতাম, উনি আমাকে খুব পছন্দ করত, আমিও ওনাকে অনেক পছন্দ করতাম। কিন্তু আজ তুমি যা শোনালে আমি এটা আশা করিনি হোসাইন। নূরের কথা কি বলবো বুঝতে না পেরে ওকে বললাম, কি আর করার বলো, মা বাবা তো মেনে নেবে না। তুমি আমি বন্ধু হয়ে থাকি, বন্ধুর মতো কথা বলি। আমার কথায় নূর কান্না ভরা চোখে বলল, চুপ, একদম চুপ, তুমি আর একটা কথা বলবা না। কথাটা বলে নূর সেখান থেকে চলে গেল। আমি নূরকে অনেক ডাকাডাকি করার পরও ও চলে গেল। নূরের জন্য আমারও মায়া হয়, ভালোবাসা কাজ করে, কিন্তু কি করব, আমি যে পরিস্থিতির শিকার। মা বাবা নূরকে কোনোভাবেই মেনে নেবে না। এদিকে নূরের কান্না ভরা চোখ দেখে আমারও অনেক খারাপ লাগছিল। নূরের কষ্ট দেখে আমি ভাবলাম মা বাবার সাথে কথা বলে দেখবো নাকি, দেখি ওনাদের বলে। এই ভেবে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পর সেই রাতে মা বাবাকে আবারও নূরের কথা বললাম, কিন্তু মা বাবা কোনোভাবেই নূরকে মেনে নেবে না বলেছে। আমি কি করব চিন্তায় চিন্তায় ঘুমও হয় না রাতে। একদিকে নূর আর অন্যদিকে মা বাবার পছন্দ করা মেয়ে ফাতেমা। এসব ভাবতে ভাবতে রাত পেরিয়ে সকাল হলো। সকাল হতেই ফাতেমা আমাকে ফোন করে বলল, হোসাইন, দেখা করো, তোমার সাথে জরুরি কথা আছে। ফাতেমার ফোন পেয়ে ওর সাথে দেখা করলাম। ওর সাথে দেখা হতে ফাতেমা ভয়ে ভয়ে বলল, হোসাইন, আমি কাল রাতে অনেক ভয় পেয়েছি, বাস্তবে না, স্বপ্নের মধ্যে। আমি স্বপ্নে দেখেছি একটা খুব ভয়ঙ্কর মেয়ের অবয়ব আমাকে এসে বলছে, বাঁচবি না, আমার কাছের মানুষকে ছিনিয়ে নিয়ে তুই সুখে থাকতে পারবি না, বাঁচবি না, তোকে মেরে ফেলবো। ফাতেমার মুখে কথাগুলো শুনে আমি তো বুঝে গেছি এটা নূরের কাজ। নূর নিশ্চয়ই ফাতেমাকে ভয়ঙ্কর রূপে এসে ভয় দেখিয়েছে। ফাতেমার কথাটা শুনে ওকে শান্ত করার জন্য বললাম, আরে এটা কিছু না, হয়তো ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখেছ, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আমার কথায় ফাতেমা বলল, আরে ভয়ঙ্কর স্বপ্ন তো বুঝলাম, কিন্তু ওই ভয়ঙ্কর মেয়ের অবয়বটা তোমার নাম নিয়ে বলছিল আমাকে, তুমি কি ওই ভয়ঙ্কর মেয়েটাকে চেনো? ফাতেমার কথায় ওর দিকে তাকিয়ে বললাম, এটা কেমন কথা বলো, আমি কি ভূত যে ভয়ঙ্কর কাউকে আমি চিনব? ফাতেমা, আমি বুঝতেছি না কি করব। আমি একজন কবিরাজকে দেখে, কি বলো? আমি বললাম, না না, এটা করো না, এটা হতেই পারে, আর কোনো রাতে এরকমটা হলে তখন আমাকে বলো, আমি নিজে তোমাকে নিয়ে যাব কবিরাজের কাছে। এখন বাড়িতে যাও আর চিন্তা করো না। কথাটা বলে ফাতেমাকে উল্টো পাল্টা বুঝ দিয়ে বাড়িতে চলে আসলাম। আমি বাড়িতে আসার পর নূরের জন্য অপেক্ষা করতে লাগলাম। ফাতেমাকে ভয়ে নূর দেখিয়েছে, সেটা ফাতেমা না জানলেও আমি জানি। আমি রাতে নূরের জন্য অপেক্ষা করতে থাকি, নূরকে মনে মনে স্মরণ করি, কিন্তু নূর আমার কাছে আসে না। গভীর রাত পর্যন্ত নূরের জন্য অপেক্ষা করেও যখন নূর আসে না তখন ঘুমিয়ে পড়ি। এভাবে কেটে যায় আরও 2টা দিন। এই 2 দিনে নূরের কথা অনেকবার স্মরণ করার পরও নূর আমার কাছে আসেনি। কোনো উপায় না পেয়ে সিরাজকে স্মরণ করলাম, আর সেদিন সন্ধ্যায় সিরাজ আমার সাথে দেখা করলো। সিরাজের সাথে দেখা হতেই ওকে বললাম, কিরে ভাই, ভুলে গেছিস না? কেমন আছিস? বাড়িতে সবাই কেমন আছে? সিরাজ বলল, আলহামদুলিল্লাহ ভালো আছে। তোর বাড়িতে সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা সিরাজ, তোকে একটা কথা বলি, নূর কোথায়? কেন? নূর তো আমাদের রাজ্যে। আসলে ওর সাথে আমার একটু ভুল বোঝাবুঝি হয়েছে।
নূর আমার ওপর রেগে আছে, তুই একটু ওকে বলিস তো কাল যেন আমার সাথে দেখা করে। আমার কথায় সিরাজ সম্মতি দিলেন। তারপর সিরাজের সাথে আরও বেশ কিছুক্ষণ কথা বললাম। বেশ কিছুক্ষণ কথা বলে সিরাজ চলে গেল। সিরাজ চলে যাবার পরের দিন বিকেলে আমি পুকুর পাড়ে বসেছিলাম। তখন নূর আমার কাছে আসলো। নূরকে দেখে বলে উঠলাম, নূর তুমি আসছো? 2-3 দিন হয় আমার কাছে আসো না যে। কেন আসবো? কার কাছে আসবো? তুমি একটা ধোঁকাবাজ, তোমার কাছে আমি আসতে চাই না, বুঝো না তুমি? নূর আমাকে ভুল বুঝো না, আমার কিছু করার নেই, তুমি আমার বন্ধু হয়ে থাকো আমার জীবনে। নূর বলল, তোমার বাজে কথা রাখো, ভাইয়াকে দিয়ে খবর পাঠিয়েছো কেন সেটা বলো, নইলে চলে গেলাম। বলছি তুমি ফাতেমাকে স্বপ্নে ভয় দেখিয়েছো তাই না? ও তো অনেকটা ভয় পেয়েছে, কেন ওকে ভয় দেখাতে গেলে? ভয় দেখাবো না তো কি আদর করব? ও আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়েছে, আমি ওকে বাঁচতে দিব না। না নূর, তুমি এটা করো না, ও তোমার ব্যাপারে কিছু জানে না, সাধারণ একটা মেয়েও। ওর জন্য এত দরদ, এত মায়া কেন? ও কি হয় তোমার? বউ হয়, ফাতেমা আমার বউ। মানে? বউ মানে? ওর সাথে তো তোমার বিয়ে ঠিক হয়েছিল বলেছিলা। বিয়ে তো হয়নি। হয়েছে, গতকাল রাতে ঘরোয়াভাবে বিয়ে হয়েছে। নূর আমাকে মাফ করে দাও, ফাতেমার সাথে কাল রাতে বিয়ে হয়েছে। ও এখন আমার বিয়ে করাবো, তুমি চাইলে খোঁজ নিতে পারো। ফাতেমাকে এখন আমাদের বাড়িতে নিয়ে আসিনি, ওর বাড়িতে কিছুদিন পর আমাদের বাড়িতে নিয়ে আসবো। ওর পরীক্ষা চলে তো, পরীক্ষা শেষ হলে নিয়ে আসবো। আমার মুখে কথাগুলো শুনছেন আর নূরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। নূর কান্না করতে করতে বলল, সত্যি বিয়ে করবা? ভাবতে পারিনি। তুমি কি সেই যে আমাকে পাগলের মতো ভালোবাসতে? কিভাবে পারলা নিজেকে পরিবর্তন করে আমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করতে? হোসাইন, আমি জানি না তোমাকে ছাড়া কিভাবে থাকবো। আমার থাকতে হবে, কারণ তোমার মতো ধোঁকাবাজ স্বার্থপর কারোর কাছে আমি আর আসতে চাই না, আর কখনো আসবো না। তোমার জন্য আমি কত বিয়ে ভেঙে দিয়েছি। আমার মা বাবা আমাকে অনেকবার বিয়ে দিতে চাইলেও আমি করিনি, কারণ আমি তোমাকে পছন্দ করতাম, ভালোবাসতাম। কিন্তু সেই তুমি আমার ভালোবাসার মর্যাদা রাখোনি, অন্য মেয়েকে বিয়ে করেছো। হোসেন, সবসময় মিস করব তোমাকে। হয়তো মা বাবা আমাকেও বিয়ে দিয়ে দিবে কিছুদিনের মধ্যে। ভালো থেকো। নূর, যেও না প্লিজ, আমি তোমাকে মিস করব। আমি চাই তুমি আমার কাছে আসো, আমার সাথে কথা বলো, তোমার বউয়ের সাথে কথা বলো। আমি আর তোমার একটা কথাও শুনতে চাই না। তোমার মা বাবাকে বলো ওনাদের অনেক ভালোবাসতাম, অনেক সম্মান করতাম, ওনারা আমার সাথে যেটা করলো সেটা কখনো ভুলবো না। ভালো থেকো। এই বলে কান্না ভরা চোখ নিয়ে নূর চলে গেল। নূর চলে যাবার পর আমি ওকে অনেকবার স্মরণ করি, ওর জন্য অপেক্ষা করি, কিন্তু নূর আর কাছে আসে না আমার। এদিকে নূর আমার কাছে আসছে না। ফাতেমাকে জিজ্ঞেস করলাম ও রাতে ভয় পায় কিনা। আমার কথার জবাবে ও বলল, না, এখন ও ভয় পায় না। এভাবে 1 দিন 2 দিন করে কেটে যায় 7টা দিন। এই 7 দিনে নূরের জন্য অনেক অপেক্ষা করেছি, তবুও ও আসেনি। নূরকে না পেয়ে সিরাজকে স্মরণ করেছি, সিরাজও আসেনি। হঠাৎ করে হলোটা কি? নূর না হয় আমার উপর রাগ করে আছে, এজন্য আসে না। কিন্তু সিরাজের কি হলো? ওর সাথে তো কোনো ঝগড়া হয়নি। যাই হোক, 7 দিন চলে যাবার পর এক রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল কিছু আওয়াজ পেয়ে। ঘুম ভেঙে যেতেই আমি নিজেকে দেখলাম এক অজানায়। নিজেকে অজানায় দেখে তাড়াহুড়ো করে উঠে বসতেই পেছন থেকে সিরাজ বলল, আরে ভয় পাস না, তুই আমাদের রাজ্যে, আমি তোকে নিয়ে আসছি। সিরাজের কথা ওকে বললাম, কেন রে, হঠাৎ তোর রাজ্যে নিয়ে আসলি? কারণ কি? তোকে সারপ্রাইজ দিতে। সারপ্রাইজ মানে? কিসের সারপ্রাইজ? আজকে নূরের বিয়ে। নূরের বিয়ে, তাই তোকে নিয়ে আসছি। শুধু তোকে না, তোর মা বাবাকেও নিয়ে আসছি। কেমন লাগলো সারপ্রাইজটা? সিরাজের মুখে কথাটা শুনে যেন আকাশ থেকে বললাম, নূরের বিয়ে? নূরের বিয়ে? আমি কিছু জানতেও পারলাম না। এদিকে আমাকে না হয় এখানে নিয়ে আসছে, কিন্তু মা বাবাকেও কেন নিয়ে আসছে? আমার সাথে মা বাবাকে নিয়ে আসে। আমি সিরাজকে বললাম, এই সিরাজ, আমাকে তোদের রাজ্যে নিয়ে আসছিস বুঝলাম, কিন্তু মা বাবা কেন? তুই কি জানিস না মা বাবা জানে না তোমরা মানুষ না, তোমরা জিন? জানে না, আজ জানবে। আর কতদিন লুকিয়ে রাখবো বল? তুই চিন্তা করিস না। আর তোর মা বাবা পাশের রুমে আছে, তুই গিয়ে ওদের বুঝিয়ে বল, আর বলে দে আমরা মানুষ না জিন। আমাকে কথাগুলো বলে সিরাজ চলে গেল। ও চলে যাবার পর ওর কথা মতো আমি পাশের রুমে গিয়ে দেখলাম মা বাবা বসে আছে। আমাকে দেখে মা বাবা বলল, বাবা হোসেন, আমরা কোথায়? আমরা তো বাড়িতেই ছিলাম, আমাদের কেউ কিডন্যাপ করে নিয়ে আসেনি তো? মায়ের কথার জবাবে আমি বললাম, না না মা, আমাদের কেউ কিডন্যাপ করেনি। আমার কথা শুনে মা বলল, তাহলে আমরা কোথায়? জানিস বাবা, আমি ও তোর বাবা এখানে কেমন অদ্ভুত অদ্ভুত লোক দেখলাম, লোকগুলো কেমন অদ্ভুত রকমের দেখতে। মায়ের কথার জবাবে মাকে বললাম, মা, আসলে জানি না কথাটা শুনে তোমরা বিশ্বাস করবে কিনা, জানি না শুনে কি মনে করবে, কিন্তু এটাই সত্য। তোমরা ও আমি এখন যেখানে আছি সেটা জিন রাজ্য, আমাদের মতো দুনিয়া নয়। আমরা জিন রাজ্যে। কথাটা শুনে মা অবাক হয়ে বললেন, কি? জিন রাজ্যে মানে? কি বলিস? আমাদের সাথে মজা করছিস তাই না? সত্যি করে বল, আমরা কোথায়? এখানে সবাই এমন অদ্ভুত কেন? মা, বিশ্বাস করো, এটা জিন রাজ্য, আর তোমরা এতক্ষণ যাদের দেখেছ কেউ মানুষ না, সবাই জিন। বাবা বলল, আচ্ছা তোর কথা মানলাম, এটা জিন রাজ্য। তাহলে আমাদের এখানে কে নিয়ে আসছে? কেন নিয়ে আসছে? বিয়ের দাওয়াত খেতে। মা বলল, বিয়ের দাওয়াত মানে? কার বিয়ে? নূরের বিয়ে। কি? নূরের বিয়ে মানে? হ্যাঁ মা, নূরের বিয়ে। আর এতদিন আমি তোমাদের কাছে একটা বিষয় গোপন রেখেছিলাম। আসলে আমার বন্ধু সিরাজ ও নূর এরা কেউই মানুষ না, এরা জিন জাতি।
কি? সিরাজ ও নূর এরা কেউ মানুষ না, এরা জিন? হ্যাঁ মা, এরা মানুষ না, এরা জিন জাতি। এই কথাটা এতদিন আমার কাছে গোপন রেখেছিস কেন তাহলে? মা, এসব কথা কাউকে বলা বারণ ছিল। সিরাজের মা বাবা আমাকে মানা করেছিল বলতে। আমি তোমাদের বলতাম না, কিন্তু আজ নূরের বিয়ে, এটা আমিও জানতাম না নূরের বিয়ে, তাই আমাকে আর তোমাদেরকে নিয়ে আসছে। বাবা হোসাইন, কিন্তু নূরকে তো আমার ভালো লাগে, আমি তো ওকে তোর বউ বানাতে চাইতাম। নূরের বিয়ে, এই কথাটা আমিও জানি না। কি বলবো? বাদ দাও না মা এসব। না, বাদ দিব না। হোসাইন, নূর এখন কোথায়? তুই নূরকে একটু আমার কাছে নিয়ে আয়, আমি ওর সাথে কথা বলবো। মায়ের কথায় আমি মাকে বললাম, মা জানি না নূর কোথায়, আর ওর সাথে কি বলবা, বাদ দাও না। তুই এমন করছিস কেন? তুই ভিতরে যা আর নূরকে বল আমি একটু কথা বলবো। ওকে ঠিক আছে, তোমরা এখানে থাকো, আমি দেখি নূর কোথায়। কথাটা বলে আমি ভিতরে গিয়ে দেখলাম খুব সুন্দরভাবে বউ সেজে বসে আছে নূর। আমাকে দেখে নূর বলল, কখন আসছো? জানি না কখন আসছি, সিরাজ ঘুমের মাঝে নিয়ে আসছে। ও, তোমাকে একা নিয়ে আসছে নাকি তোমার মা বাবাকেও? মা বাবাকেও। নূর, তোমার বিয়ে আমি জানি না, কিছুদিন ধরে আমার কাছে যাওনি, কতবার স্মরণ করেছি, তোমার বিয়ে কথাটা আমাকে জানাতে পারতা না? কেন জানাবো? তুমি কি জানিয়েছো তুমি বিয়ে করেছো একাকী? এটা কি আমাকে জানিয়েছো? বলো। তুমি আমাকে না বলে বিয়ে করেছো, আমি তোমাকে না বলে বিয়ে করছি। একটু আগে আমার বিয়ে পড়ানো হয়েছে, আমি এখন অন্য কারো বউ, তুমি চলে যাও এখান থেকে। নূরের কথায় কান্না চলে আসছিল তখন। কান্না ভরা চোখে নূরকে বললাম, মা তোমার সাথে একটু কথা বলতে চায়। ওনাকে কতভাবে বুঝালাম তবুও বুঝলো না, তোমার সাথে একটু কথা বলতে চায়। আচ্ছা, তুমি গিয়ে মাকে আমার কাছে নিয়ে আসো, আমি একা মায়ের সাথে কথা বলবো, কেউ থাকবো না এখানে। নূরের কথায় মাকে নূরের রুমে নিয়ে এসে আমি বাইরে চলে গেলাম। মা নূরের রুমে আসলেন, এসে বললেন, নূর, বাহ, বউ সাজে তোমাকে অনেক সুন্দর লাগছে মা। জানো মা, তোমরা মানুষ না জিন জাতি, সেটা একটু আগেই জানতে পারলাম। আজ তোমার বিয়ে, সেটাও একটু আগে জানতে পারলাম। তোমার বিয়ে কথাটা শোনার পর একটা কথা জানতে খুব ইচ্ছে করছে। তুমি ও হোসেন মনে করেছো আমি কিছু জানি না, বুঝি না, কিন্তু আমি একটু হলেও জানতাম তুমি ও হোসেন একে অপরকে পছন্দ করতে। আমি তোমাকে আমার ছেলের বউ বানাতে চাইতাম, সেই তুমি হোসেনকে না জানিয়ে, আমাদের না জানিয়ে কেন বিয়ে করলা? মায়ের কথায় নূর বললেন, আমি আমার বিয়ের কথা না জানিয়ে অপরাধ করেছি তাই না? তাহলে আপনারা আমার সাথে কি করেছেন? আপনাকে মায়ের মতো মনে করতাম, অনেক ভালোবাসতাম আপনাকে, সে আপনি আমাকে না জানিয়ে নিজের ছেলেকে অন্য কোথাও বিয়ে দিয়েছেন। আমি পড়ি এটা জানার পর আমাকে অপছন্দ করেছেন, তাহলে এসব নাটক কেন করেছেন? তুমি কি বলো মা, কিসের নাটক করছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তোমাকে অপছন্দ করে হোসেনকে অন্য কোথাও বিয়ে দিয়েছে মানে? আমার ছেলে হোসেন আবার কখন বিয়ে করলো? ও তো বিয়েই করেনি এখনো। মানে আপনি হোসেনকে ফাতেমা নামে মেয়েটার সাথে বিয়ে দেননি? না, ফাতেমাকে? কোন ফাতেমার কথা বলো? তোমার তো মনে হয় কোথাও ভুল হচ্ছে। মায়ের কথায় নূর অবাক হয়ে মাকে নিয়ে বাহিরে আমার কাছে আসলেন। বাইরে তখন আমি কান্না করছিলাম, কারণ নূরকে যে আমি হারিয়ে ফেললাম। নূর আমার কাছে এসে বলল, হোসাইন, তোমার মা কি বলে এসব? তুমি নাকি বিয়ে করনি, ফাতেমাকে নাকি তোমার মা চেনে না? এসব কি নাটক শুরু করেছে তোমার মা? নূরের কথায় আমি বললাম, নূর, মাকে কিছু বলো না, মা আসল সত্যিটা জানো না। কি সত্যি কি মিথ্যা আমি তো জানি না, বলো আমাকে, কোনটা আসল সত্যি? হ্যাঁ বাবা বল, আমিও জানতে চাই আসল কাহিনী কি। নূর ও মায়ের কথায় আমি নূরকে বললাম, নূর, এতদিন তোমার কাছে অনেক কিছু লুকিয়েছি, আর লুকাবো না। আমি তোমাকে অনেক মিথ্যা বলেছি। ফাতেমাকে আমি ভালোবাসি না, ওর সাথে বিয়েও হয়নি। মানে তাহলে আমাকে এসব মিথ্যা কেন বলছো? তোমার বিয়ে হয়নি, তাহলে আমাকে কেন বলেছো ফাতেমা তোমার বউ? তোমার পরিবারের কথা রাখতে নূর, আসল সত্যিটা শোনো। তুমি আর আমি তো অনেক প্রায় সময় দেখা করতাম, দুজনে বসে কথা বলতাম। আমরা ভাবতাম আমাদের কথা কেউ জানে না, দেখে না। কিন্তু তোমার ভাই, আমার বন্ধু সিরাজ ও বিষয়টা খেয়াল করে। সিরাজ একদিন আমার সাথে দেখা করে আর বলে, হোসাইন, একটা বিষয় খেয়াল করছি, নূর তোর সাথে প্রায় দেখা করে, কথা বলে। সত্যি করে বলতো, তোর আর নূরের মাঝে কোনো সম্পর্ক চলে কিনা? সিরাজের কথায় আমি ওকে সত্যি বলে দিই। আমি ওকে বলি, হ্যাঁ, নূর আর আমি একে অপরকে ভালোবাসি। আমার কথায় সিরাজ আমাকে বলে, দেখ ভাই, তুই আমার খুব ভালো বন্ধু, তুই যে নূরকে ভালোবাসিস, এ ভালোবাসার শেষ পরিণতি কি? আমরা জিন জাতি, এটা কি ভুলে গেলি? আমি অন্য বড় ভাইদের মতো করে রেগে বা আঘাত করে কিছুই বললাম না, শুধু তোকে এটাই বলবো, নূরকে যদি তুই বিয়ে করিস বা ওর সাথে সম্পর্কে থাকিস, তাহলে জিন রাজ্যে আমাদের মান সম্মান চলে যাবে। জিনের সর্দার আমাদের জিন রাজ্য থেকে বের করে দিবে। এখন বাকিটা তোর হাতে। তুই যদি চাস আমাদের বন্ধুত্ব নষ্ট হোক, তুই যদি চাস আমাদের জিন রাজ্যে থেকে বের করে দেখ, তাহলে নূরের সাথে রিলেশনে থাক, আর এসব না চাইলে নূরকে ভুলে যা। নূর শুধু সিরাজ না, তোমার মা বাবাও আমার কাছে এসে আমাকে বুঝিয়েছে, আমাকে অনুরোধ করেছে। আমি আমার বন্ধুত্ব রাখতে, তোমার পরিবারের সম্মান রাখতে তোমাকে মিথ্যা বলেছি। ফাতেমা আমার বউ না, ওকে ভালোবাসি না, এসব তোমাকে দেখানোর জন্য করেছি। তুমি যেন আমাকে ভুল বুঝো, দূরে সরে যাও। আমার মুখে কথাগুলো শুনে নূর কান্না ভরা চোখে বলে উঠল,
হোসেন, তুমি আমাকে এসব কি শোনালে? এসব আমি কি শুনলাম? এসব কি আসলেই সত্যি? নূরের কথা শেষ হতে না হতে সিরাজ সেখানে এসে বলল, হ্যাঁ নূর, হোসেন যা বলেছে সব সত্যি। হোসেনের কোনো দোষ নেই। ওর বন্ধুত্ব আর আমাদের পরিবারের মান সম্মান রাখতে এটা করেছে। দোষী ও না, আমরা। তুই আমাকে ও মা বাবাকে ক্ষমা করে দিস। কথাটা বলে চলে গেল সিরাজ। এদিকে মাও চলে গেলেন বাবার কাছে। আমি ও নূর একা। সবাই চলে যাবার পর নূর আমাকে বলল, জানো হোসেন, একটু পর আমি চলে যাব। আমাকে নিয়ে যাবে আমার নতুন বিয়ে করা বর। তুমি পরিস্থিতির শিকার হয়ে এসব করেছো। আমাকে একটিবার জানাতা। তোমাকে অনেক ভালোবাসি আমি। জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো, কিন্তু এখন আমাদের মাঝে দূরত্ব তৈরি হয়ে গেছে। আমি এখন অন্য কারো বউ। আমি তোমাকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি, সেজন্য মাফ করো আমায়। নূরের কথায় ওর দিকে তাকিয়ে কান্না ভরা চোখে মুচকে একটা হাসি দিয়ে বললাম, জানো, তোমার সাথে ভালোবাসা হওয়ার পর আমি সবসময় একা একা বলতাম, আমার তো একটা পরী আছে যাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু সেই পরীকে আমার জীবন থেকে এভাবে হারাতে হবে ভাবতে পারিনি। তুমি এখন অন্য কারো বউ, একটু পর চলে যাবা নতুন কারো সংসারে, কিন্তু আমাকে ভুলে যেও না। সময় হলে আমার কাছে এসো মাঝে মধ্যে। তোমাকে যদি একেবারে না দেখতে পাই এতে কষ্ট হবে। আমার কথায় মাথা নাড়িয়ে সম্মতি দিলেন নূর, আর কান্না করতে করতে চলে গেল আমার সামনে থেকে। নিজের ভালোবাসার মানুষকে নিজের চোখের সামনে অন্য কারো হতে দেখাটা যে কতটা কষ্টের, সেটা নিজের সাথে না ঘটলে বুঝতে পারবেন না। নূর চলে যাবার পর সিরাজ মা বাবা ও আমাকে বাড়িতে রেখে যান। বাড়িতে আসার পর আমি অনেক ভেঙে পড়ি। আমার এমন অবস্থা দেখে মা বাবা আমাকে বিয়ে দেবার কথা বলেন, কিন্তু আমি কোনোভাবেই বিয়ে করতে রাজি হচ্ছিলাম না। এভাবে কেটে যায় কয়েকটা মাস। কয়েক মাস পর মা বাবা আবারও আমাকে বিয়ের কথা বলে। শুধু মা বাবা না, নূরও আমাকে অনুরোধ করে আমি যেন বিয়ে করি। নূর ও মা বাবার কথায় অন্য একটা মেয়েকে বিয়ে করি আমি। এসব পুরনো কথা বলতে চোখ দিয়ে পানি পড়তে লাগলো হোসেন দাদার। আদরের নাতি নাতনিকে বন্ধু সিরাজ ও নূরের কথা বলতে গিয়ে অনেক বছর পর আবারও নূরের কথা ভীষণ মনে পড়ল হোসেন দাদার। এমন অবস্থায় হোসেন দাদার স্ত্রী চা হাতে সেখানে আসতেই আদরের নাতি নাতনিরা দাদিকে বললেন, দাদি দাদি, আমার দাদার কাছ থেকে ওনার বন্ধু জিন আর নূরপুরীর গল্প শুনলাম। নাতি নাতনির মুখে কথাটা শুনে দাদি বললেন, এটা আমিও জানি, তোদের দাদা আমাকেও বলেছেন। আর নূরপুরী এখনো মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে, আমাদের সাথে দেখা করে কথা বলে। এমন অবস্থায় মসজিদে আজান দিল। তখন হোসেন দাদা নাতি নাতনিকে বললেন, আমি এখন নামাজে যাচ্ছি, তোমাদের অন্য একদিন আরেকটা গল্প শোনাবো। কথাটা বলে নামাজ পড়তে চলে গেলেন হোসেন দাদা। আমরা অনেক গল্পে দেখি নায়ক নায়িকার মিল হয়, অনেক গল্পে আবার নায়ক বা নায়িকা মারা যায়, কিন্তু আমার এই গল্পটা একটু অন্যরকম। নায়ক নায়িকা কেউ মারা যায়নি, কিন্তু দুজন দুজনকে আপন করে পায়নি। এরকম অনেক ভালোবাসার মানুষ আছে যারা পরিস্থিতির কারণে ভালোবাসার মানুষটিকে আপন করে পায়নি, কিন্তু তারা বিয়ের পরও ভালোবাসার মানুষের সাথে কথা বলে যোগাযোগ রাখে। গল্পটা আজ এখানেই শেষ করতে হচ্ছে। আবার নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন কমেন্টে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।